আমি রতন চক্রবর্তী আবার আপনাদের সামনে এসেছি আজ শুক্রবার নতুন বিষয় নিয়ে। আজকের বিষয় অ্যাক্ট অফ গড। ভগবানের খেলা বা ভগবানের হাত যাই বলুন, কেন বলছি এই শব্দটা কোনো একজন ব্যবহার করেছেন। আমি যখন আমার বিষয়টা বলবো তখন বুঝতে পারবেন যে আমার হেডিংটা কেন অ্যাক্ট অফ গড। গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন ভারতবর্ষের অর্থমন্ত্রী মাননীয়া নির্মলা সীতারামন, তার কাছে ভারতবর্ষের সমস্ত অর্থমন্ত্রীরা যোগাযোগ করে বললেন যে আমাদের রাজ্যগুলো যখন অর্থ সংকটে ধুঁকছে তখন আমাদের প্রাপ্য জিএসটির যে টাকা, সেই টাকাটা কেন্দ্রীয় সরকার দিয়ে দিক। এই কথা শোনার পরে এটা মনে রাখতে হবে যে গত বছরেরও জিএসটির একটা অংশের টাকা, প্রাপ্য টাকা রাজ্যগুলোর, তাদেরকে এখনো দেওয়া হয়নি। রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুমোদনে যখন স্বরাষ্ট্রমন্ত্রী, এই রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুমোদনে যখন অর্থমন্ত্রীরা সবাই মিলে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে বললেন যে আমাদের জিএসটির টাকা আপনি দিয়ে দিন, তখন নির্মলা সীতারামন বললেন, দুহাত তুলে দিলেন, বললেন ভারতবর্ষের অর্থনীতির যা বর্তমান অবস্থা, সেই অবস্থায় দাঁড়িয়ে আপনাদের জিএসটির প্রাপ্য টাকা আমরা দিতে পারছি না, আপনারা বরঞ্চ প্রয়োজনে রিজার্ভ ব্যাংক থেকে লোন নিন। আপনাদের মনে থাকতে পারে সম্ভবত 2-3টে এপিসোড আগে আমি এই ইউটিউব চ্যানেলে রাজনীতির অবাক বা এবিসি অফ পলিটিক্স, এই চ্যানেলে আমি বলেছিলাম যে ভারতবর্ষের অর্থনীতি ফেল করেছে। সেদিন যাদের মনে বিন্দুমাত্র সন্দেহ ছিল, আজকের এই কথা শোনার পরে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে সেদিনের আমার কথার সত্যতাটা কত, আমার কথার সত্যতার পরিমাণটা কত পার্সেন্ট। নির্মলা সীতারামন বললেন আমি টাকা দিতে পারবো না, কারণ ভারতবর্ষের অর্থনীতি করোনার পরে এমন একটা জায়গায় এসছে যে এটা ইট ইজ দ্য অ্যাক্ট অফ গড, মানে ভগবানের খেলায় এমন একটা জায়গায় এসছি যেখানে আমি আপনাদের টাকা দিতে পারছি না, জিএসটির টাকা আপনারা রিজার্ভ ব্যাংক থেকে লোন নিন। পশ্চিমবাংলার অর্থমন্ত্রী, বিশেষ করে সব অর্থমন্ত্রীরাই বলেছেন, পশ্চিমবাংলার অর্থমন্ত্রী অমিত মিত্র তিনি পাল্টা একটা কথা কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে জানালেন যে আমরা যদি লোন নিই রিজার্ভ ব্যাংক থেকে, তাহলে সুদের টাকা কে পেমেন্ট করবে? রাজ্যের যে অবস্থা, আপনার কেন্দ্রের অর্থভাণ্ডারের যদি এই অবস্থা হয়, তাহলে রাজ্যের অর্থভাণ্ডারের অবস্থা আপনি সহজেই অনুমান করতে পারছেন। তাহলে এই সুদের টাকাটা কে পেমেন্ট করবে? তার থেকে বরং ইট ইজ বেটার যে আপনি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, কেন্দ্রীয় সরকার লোনটা নিক রিজার্ভ ব্যাংক থেকে, তারপর রিজার্ভ ব্যাংক সেই টাকাটা আমাদেরকে ভাগ করে দিক আমাদের প্রাপ্য রেশিও অনুযায়ী। সে কথার জবাব কেন্দ্রের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এখনো দেননি, এবং সম্ভবত উনি চুপই হয়ে গেলেন। আমার প্রশ্ন হচ্ছে, ভারতবর্ষের অর্থনৈতিক সংকট অ্যাক্ট অফ গড, অর্থাৎ করোনার জন্যই কি ভারতবর্ষের অর্থনীতির সংকট হয়েছে? এই প্রশ্নের উত্তর আমরা খুঁজব। পাশাপাশি বর্তমানে ভারতবর্ষের অর্থনীতির কি অবস্থা, জিডিপির কি অবস্থা, সেটাও আমি আপনাদের সামনে ব্যাখ্যা করব। কেন্দ্রের অর্থমন্ত্রী বলেছেন যে করোনার জন্য ইট ইজ দ্য অ্যাক্ট অফ গড। দেখুন, কথাটা অর্ধসত্য, আর অর্ধসত্য মানে অর্ধসত্য মিথ্যের থেকেও মারাত্মক। একটা মিথ্যে কথার থেকে অর্ধসত্য কথা আরো বেশি ক্ষতিকারক।
আমি জানতে চাই, বলুন তো, একবার ভালো করে ভেবে বলুন। আমি মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছে জানতে চাইছি, কয়েকদিন আগে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া একটা নোট প্রকাশ করেছে, যে নোটে লেখা হয়েছে যে ভারতবর্ষের প্রেজেন্ট অবস্থাটা কি। তাতে বলা হয়েছে কারেন্ট ফিনান্সিয়াল ইয়ারে 2 লক্ষ কোটি টাকা ফ্রড হয়েছে। ফ্রড মানে হয় চুরি, নতুবা টাকা লোন নিয়েছে, সেই টাকা আর ফেরত পাওয়ার কোনো চান্স নেই। 2 লক্ষ কোটি টাকা ফ্রড হয়েছে কারেন্ট ফিনান্সিয়াল ইয়ারে। 2 নম্বর বলেছে ব্যাংকগুলোর যে অবস্থা, সে অবস্থায় এই মুহূর্তে যদি 3 লক্ষ কোটি টাকা ব্যাংকগুলোকে না দেওয়া যায়, ব্যাংকগুলো কোলাপস করার মুখে এসে দাঁড়িয়ে যাবে। আর নির্মলা সীতারামন বলেছেন যে রাজ্যগুলো ধার নিক, রিজার্ভ ব্যাংক থেকে ধার নিক, জিএসটি দিতে পারবে না কেন্দ্রীয় সরকার, কারণ ওই অ্যাক্ট অফ গড। রিজার্ভ ব্যাংকের হিসাব অনুযায়ী 2.25 লক্ষ কোটি টাকা শুধু জিএসটির জন্য রাজ্যগুলোকে দিতে হবে। এই জায়গায় দাঁড়িয়ে আমি জিজ্ঞেস করতে চাই, শুধু করোনাই কি দায়ী? 2018 সালের ফার্স্ট কোয়ার্টার, আমার এই কথাগুলো অর্থনীতির কথা তো, তাই যারা একটু বোঝেন তারা ভালো করে শুনবেন, তাহলে বুঝতে পারবেন আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি। 2018 সাল ফার্স্ট কোয়ার্টারে জিডিপি ছিল 8.2%, সেকেন্ড কোয়ার্টার জিডিপি হলো 5.4%, থার্ড কোয়ার্টারে জিডিপি হলো 4.1%, ফোর্থ কোয়ার্টার মানে এই 2020 জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তখন ছিল 3.2%। এবার আমার জিজ্ঞাসা, 8.2 থেকে যখন 5.4 হলো, কোনো করোনা নেই? ওয়াজ ইট দ্য অ্যাক্ট অফ গড? 5.4 থেকে 4.1 অ্যাক্ট অফ গড ছিল, 4.1 থেকে 3.2 অ্যাক্ট অফ গড ছিল। এই প্রশ্নগুলো যদি বাংলার মানুষ হিসাবে আপনাকে জিজ্ঞেস করি, ভারতবর্ষের মানুষ হিসাবে আপনাকে জিজ্ঞেস করি, কি উত্তর থাকবে আপনার? অর্থাৎ ভারতবর্ষের অর্থনীতি গ্র্যাজুয়ালি খারাপ হয়েছে, গ্র্যাজুয়ালি একের পর এক আপনার মিসম্যানেজমেন্টের জন্য, কেন্দ্রীয় সরকারের অর্থনীতির মিসম্যানেজমেন্টের জন্য দিকে দিনে অর্থনীতির দুরবস্থা হলো। তারপরে তো এলো করোনা চ্যাপ্টার। এই করোনা চ্যাপ্টারের আগে আমরা জিজ্ঞেস করতে চাই, একদিন রাত্রিবেলা ঘোষণা হয়ে গেল যে আগামী কাল থেকে লকডাউন। কে ডিক্লেয়ার করতে বলেছিল? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন? না, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ইস্টার্ন রিজিয়নাল যিনি হেড ডাইরেক্টর, তিনি বলছেন আমরা সোশ্যাল ডিস্টেন্সিং এর কথা বলছি, আমরা বলেছি সোশ্যাল ডিস্টেন্সিং এর কথা, আমরা বলেছি মাস্ক ব্যবহারের কথা, আমরা বলেছি জমায়েত না হওয়ার কথা, আমরা বলেছি টেস্ট কিটের ব্যবস্থা করার কথা, আমরা বলেছি ইকুইপমেন্টস, ডাক্তারবাবুদের জন্য, নার্সদের জন্য ইকুইপমেন্টস এর কথা। সারা পৃথিবীতে কোথাও সমস্ত দেশ লকডাউন, আমেরিকায় হয়েছে, ইটালিতে হয়েছে, চীনে হয়েছে, সারা দেশ লকডাউন, কোথাও হয়নি। তাই আমার প্রশ্ন, লকডাউনটা যখন অপরিকল্পিতভাবে করলেন, কারোর সাথে আলোচনা করলেন না, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী কোন রাজ্যের কারোর সাথে আলোচনা করলেন না, আপনি কোন বিশেষজ্ঞদের সাথে আলোচনা করেছেন জানি না, আজ পর্যন্ত আপনি জানাননি কোন সায়েন্টিস্টদের সাথে আপনি আলোচনা করেছেন, আপনি জানাননি, কারণ আপনি জানাবার প্রয়োজন বোধ করেননি। আপনি
হঠাৎ করে লকডাউন ঘোষণা করলেন। জানুয়ারি মাস সারা পৃথিবীতে যখন আস্তে আস্তে ছড়াচ্ছে, প্রায় ছড়িয়ে পড়েছে, চীন, ইটালিতে, আমেরিকায় শুরু হয়ে গেছে লকডাউন, আমেরিকায় শুরু হয়ে গেছে তখন করোনার প্রভাব। আপনি তখন সতর্ক হননি, কারণ তখন ট্রাম্প সাহেব ভারতবর্ষে আসবেন সেই আনন্দে আপনারা ছিলেন। সেদিন ইন্টারন্যাশনাল এয়ার সার্ভিস গুলোকে আপনারা বন্ধ করলেন না। হঠাৎ করে কারোর কথা না শুনে, রাজ্যের কোনো পরামর্শ রাজ্যের সাথে না করে আপনি লকডাউন ঘোষণা করলেন। আমরা কি দেখলাম? আমরা সংবাদপত্রে দেখলাম লকডাউনে সমস্ত কলকারখানা বন্ধ হয়ে গেল, সমস্ত কলকারখানা বন্ধ হয়ে গেল, সমস্ত অফিসের এস্টাবলিশমেন্ট জিরো হয়ে গেল, স্টপ হয়ে গেল, সমস্ত কর্মকাণ্ড স্টপ, রেলওয়ে বন্ধ। লাখো লাখো শ্রমিক 15-20 দিন বাদের থেকেই, লকডাউনের 15-20 দিন বাদের থেকেই লাখো লাখো শ্রমিক, তাদের আর চাকরি রইল না, তাদের পকেটে পয়সা নেই। তারা তখন ভাবলো কোথায় তা যাব, কি করব। যারা ঝুপড়ি কিংবা ছোট ছোট কোয়ার্টার ছিলেন তাদেরকে কারখানার মালিক বলে দিলেন আর তোমরা এখানে থাকতে পারবে না, তাদেরকে বার করে দেওয়া হলো। আমরা দেখলাম লাখো লোকের মিছিল, লাখো লোক রাস্তা দিয়ে, ন্যাশনাল হাইওয়ে দিয়ে, বিভিন্ন পথ দিয়ে তারা তাদের গ্রামের বাড়ির দিকে যাত্রা শুরু করলেন। আপনারা দেখেছেন গর্ভবতী মা, গর্ভবতী মহিলা, তারাও রাস্তা দিয়ে হাঁটছে। এই হাঁটতে হাঁটতে মানুষের মৃত্যু হলো। 16 জন পরিযায়ী শ্রমিক রেলে কাটা পড়ে মারা গেলেন। এটা কি অ্যাক্ট অফ গড ছিল? জানতে চাই, যিনি অ্যাক্ট অফ গডের কথা বলছেন তার কাছে জানতে চাই, সেই রাজনৈতিক দলটার কাছে জানতে চাই, এই অ্যাক্ট অফ গড কি এটা ছিল? আগাম ইন্টিমেশন ছাড়া, কোনো পরিকল্পনা ছাড়া আপনি লকডাউন করে দিলেন। আমি জানতে চাই, পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়ালো যে দিল্লির দুই ভাই, দিল্লিতে 2 ভাই ধারের জন্য আত্মহত্যা করলো। বেরোতে পারছে না, কে দেবে ধার? ধার শোধ করতে পারছে না। বোম্বেতে এ ঘটনা নিশ্চয়ই আপনারা সবাই জানেন। বোম্বেতে পতি পত্নী যারা স্টক ব্রোকার, তারা আত্মহত্যা করল। ইজ ইট অ্যাক্ট অফ গড? শুধু অ্যাক্ট অফ গড বলেই চলবে? তাহলে আমি জানতে চাই, অ্যাক্ট অফ প্রাইম মিনিস্টার কি, অ্যাক্ট অফ ফিনান্স মিনিস্টার কি, অ্যাক্ট অফ পীযূষ গোয়েল কি? এগুলি আমরা আজকে জানতে চাইবো না? হ্যাঁ, অ্যাক্ট অফ গড হয়, অ্যাক্ট অফ গড হয়, কিন্তু অ্যাক্ট অফ গডের পরে মানুষকে তো কিছু করতে হবে। কয়েক বছর আগে, বেশ কয়েক বছর আগে গুজরাটে ভয়াবহ ভূমিকম্প হলো। আপনাদের বোধহয় স্মরণে আছে, গুজরাটের একটা বিস্তীর্ণ অংশ ভেঙে চুরে সমস্ত গুজরাটে একেবারে ম্যাসাকার হয়ে গেছিল। অ্যাক্ট অফ গড। তারপরে আমরা দেখলাম সমস্ত গুজরাট সরকার, সম্ভবত নরেন্দ্র মোদী সাহেব তখন, আমি যদি ভুল না করি তখন বোধহয় তিনি মুখ্যমন্ত্রী, সমস্ত গুজরাট সরকার, ভারতের প্রধানমন্ত্রী, ভারতের অর্থমন্ত্রী, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, ভারতের সমস্ত মন্ত্রিসভা, বিভিন্ন বিজনেসম্যান, তারা সবাই মিলে তখন অ্যাক্ট অফ গভর্নমেন্ট, অ্যাক্ট অফ প্রাইম মিনিস্টার, অ্যাক্ট অফ ফিনান্স মিনিস্টার, অ্যাক্ট অফ দি মিনিস্ট্রি আমরা দেখেছি। 2 বছরের মধ্যে আবার গুজরাটকে একটা জায়গায় দাঁড় করিয়ে দিল। আপনি অ্যাক্ট অফ গড বলে ভারতবর্ষের অর্থনীতি যে অন্ধকার গহ্বরের মধ্যে ঢুকে পড়েছে, আমি জানি না এটাই ঢোকার রাস্তা আছে, বেরোবার রাস্তা কি হয়তো আপনার জানা নেই। ইট হ্যাজ অ্যান এন্ট্রান্স বাট নো ওয়ে আউট। আপনি কি করে বেরোবে আপনি জানেন না। তাই আজকে আপনি একটা ডোবা অর্থনীতিকে ধীরে ধীরে তিলে তিলে, যে অর্থনীতিকে আপনারা মেরে ফেলেছেন, সেই অর্থনীতিকে আপনি আজকে বলছেন অ্যাক্ট অফ গড বলে আপনি হাত তুলে দিয়েছেন। ভারতবর্ষ চলবে কি করে? এই সময় তো অ্যাক্ট অফ প্রাইম মিনিস্টারের দরকার, এই সময় তো অ্যাক্ট অফ ফিনান্স মিনিস্টারের দরকার, এই সময় তো মন্ত্রিসভার সকল সদস্যের একটা কোঅর্ডিনেশন দরকার। সবাই মিলে বসে, যেভাবেই বসে
সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে হোক, যা হোক। আমরা তো ভেবেছিলাম এই সময় আপনারা কিছু কথা বলবেন, আরে দেশটাকে দেশ থেকে বার করতে হবে। কি অবস্থা ভারতবর্ষের অর্থনীতি? ভারতবর্ষের অর্থনীতির এই অবস্থা, কি বলবো। ফার্স্ট কোয়ার্টার 2020-2021 -23.9% জিডিপি। এই জিডিপি শুনলে কিন্তু, এই জিডিপি এই অক্ষর তিনটে শুনলে আপনারা ভয় পাবেন না, এটা কিছু না। এটা ধরে নিন এরকম যে 1, 2, 3, 4 থেকে 10, 11, 12 পর্যন্ত একটা সংখ্যা। এই সংখ্যাটা যত কম থাকে তত দেশের পক্ষে খারাপ, আর যত বেশি থাকে 7, 8, 9, 10 যদি হয় দেশের পক্ষে ভালো। আমি এর আগে 3টে এপিসোড আগে আমি জিডিপি আপনাদের বলেছিলাম, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। আজকে এমন একটা জায়গায় জিডিপি হচ্ছে এমন একটা জিনিস যা দেখলে বোঝা যায়, জিডিপি এমন একটা সংখ্যা যে সংখ্যাটা দেখলে বোঝা যায় যে ভারতবর্ষের অর্থনীতির স্বাস্থ্যটা কেমন, ভারতবর্ষের অর্থনীতির অবস্থা কেমন জিডিপি দিয়ে বোঝা যায়। আজকে জিডিপি -23.9%। যদিও কয়েকজন অর্থনীতিবিদের মতে এর মধ্যে জল আছে, কারণ এর মধ্যে আনঅর্গানাইজ সেক্টরের যে কন্ট্রিবিউশন, যে জিডিপি কিংবা এমএসএমই মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস, এমএসএমইর যে কন্ট্রিবিউশন সেই দুটোকে ধরা হয়নি। সেই দুটো যদি ধরা হতো তাহলে পার্সেন্টেজটা দাঁড়াতো আজকে জিডিপি -35%। স্বাভাবিকভাবে আপনারা বলতে পারেন যে এই অবস্থার মানেটা কি? এই অবস্থার মানে যেটা, সেটা হচ্ছে ভারতবর্ষের অর্থনীতি টোটাল কোলাপস করেছে। শিল্প বন্ধ, বেকারি, অসংখ্য বেকারি, গত 50 বছরের মধ্যে হাইয়েস্ট বেকারি। এই জায়গায় আছে ভারতবর্ষ দাঁড়িয়ে। মুক্তির পথ কি কেউ জানে না। বিজেপি নেতারা বলছেন আরে করোনার জন্য তো জিডিপি নেগেটিভ অনেক রাষ্ট্রেই হয়েছে। হ্যাঁ হয়েছে, অনেক রাষ্ট্রে হয়েছে। কোন রাষ্ট্রে? চীনে 3% গ্রোথ দেখানো হয়েছে, ব্রিটেনে 20% নেগেটিভ দেখানো হয়েছে। অনেক রাষ্ট্রে নেগেটিভ জিডিপি হয়েছে, এটা ঠিক। কিন্তু যে বিজেপি নেতারা এই কথাগুলো বলছেন তাদের কাছে জিজ্ঞেস করতে চাই, বলুন কোন রাষ্ট্র এদের মধ্যে যার জিডিপির ধারের পরিমাণ মোর দ্যান 80%? ভারতবর্ষে তাই। জিডিপির 80% ধার রয়েছে ভারতবর্ষে। ওয়ার্ল্ডের কোন দেশের এত ধার রয়েছে? 1, 2, ওদের কারেন্সির জোর বেশি, আবার টাকার তুলনায় ওদের একটা বাঁচার পথ ওরা শিগগিরই বের করে ফেলবে। আমরা কোথায় যাব? আমরা কি করে বের করব? এই কথা জিজ্ঞেস করা কি খুব অন্যায় হবে? কয়েকজন বিজেপি নেতা দেখলাম আবার বলেছেন নেগেটিভ জিডিপি আগেই হয়েছিল। হ্যাঁ হয়েছিল। 1960-এর পরে 1965 পাকিস্তানের যুদ্ধের সময় -2.6% জিডিপি হয়েছিল। পরের বছর রিকভার হয়েছে, তার পরের বছরই রিকভার হয়েছে। 1971 সাল, 71-72-এ -0.6% জিডিপি হয়েছিল। তখন মনে আছে ইন্দিরা গান্ধীর সেই গরিবি হাটাও সবুজ বিপ্লব পরের বছর ঘুরে দাঁড় করিয়ে দিয়েছিলেন ইন্দিরা গান্ধী। এইরকম কোনো ভবিষ্যৎ নেই, ডিরেকশন নেই, একটা অর্থনীতি যার কোনো ভিশন নেই। নির্মলা সীতারামন, নরেন্দ্র মোদীর কোনো ভিশন দেখাতে পারছেন না। এই কি চেয়েছিল ভারতবর্ষের মানুষ? আমরা জিজ্ঞেস করতে চাই, আমরা পরিষ্কার করে বলতে চাই কোন সেক্টরে কি অবস্থা। মাইনাস, আমি যদি ধরে নিই 23.9% জিডিপি নেগেটিভ, কোথায় কত পার্সেন্ট নেগেটিভ? বলছি ইন্ডাস্ট্রি সেক্টরে -38.1%, বলা হচ্ছে সার্ভিস সেক্টরে -20.6%, ম্যানুফ্যাকচারিং সেক্টরে -39.8%, হোটেল পর্যটন এই শিল্পগুলোতে -47.8%। এই শিল্পগুলো আদৌ আর কবে দাঁড়াবে? ম্যানুফ্যাকচারিং গ্রোথ আর কবে পজিটিভে আসবে?
আমরা জানি না। সবচেয়ে মারাত্মক হচ্ছে কনস্ট্রাকশন। কনস্ট্রাকশনে -50%। কনস্ট্রাকশন মানে কি? যারা একেবারে গরিব গুরুম মানুষ, যারা অন্য কোনো কাজ আর পারেন না, তারা দেখবেন কেউ বালি নেয়, কেউ সিমেন্ট নেয়, কেউ মাটি মাথায় করে নিয়ে যাচ্ছে। প্রচুর লক্ষ লক্ষ মানুষ এই কনস্ট্রাকশন শিল্পের সাথে যুক্ত। মনে রাখতে হবে 2008 সালে যখন সারা পৃথিবী জুড়ে একটা অর্থনৈতিক বিপর্যয় এলো, তখন ভারতবর্ষের রাষ্ট্রায়ত্ত সংস্থা, যেগুলোকে এখন নরেন্দ্র মোদী বিক্রি করে দিচ্ছে, ভারতবর্ষের রাষ্ট্রায়ত্ত সংস্থা, আনঅর্গানাইজ সেক্টর, অর্থাৎ অসংগঠিত যে সেক্টর, অসংগঠিত শ্রমিকরা, তাদের যে সেক্টর, এবং এই এমএসএমই, ভারতবর্ষে কিন্তু সেই ব্যাপক সারা বিশ্বের যে অর্থনৈতিক বিপর্যয়, তার ধাক্কাটা ভারতবর্ষে খুব জোরে দিতে পারেনি এদের জন্য। আর তাদেরকে আজকে এই অবস্থায় আপনারা ফেলে দিলেন। কোথায় যাবে ভারতবর্ষের অর্থনৈতিক ভবিষ্যৎ? কোথায় যাবে ভারতবর্ষের যুবক? কোথায় যাবে ভারতবর্ষের বেকার যুবক? কোথায় যাবে? কর্মচ্যুতি, কোটি কোটি কর্মচ্যুতি হয়েছে, কোটি কোটি মানুষের কর্মচ্যুতি ঘটেছে। এই জায়গায় এনে আপনারা ভারতবর্ষকে দাঁড় করিয়েছেন। আমার মনে পড়ছে নরেন্দ্র মোদী সাহেব 2016 সালে বলেছিলেন, আমি হার্ভার্ড ইউনিভার্সিটির অর্থনীতি চাই না। वो लोग बड़ा बड़ा बात करता है। আমি হার্ভার্ড ইউনিভার্সিটির অর্থনীতি চাই। চেয়েছেন আপনি? কোন জায়গায় এনে দাঁড় করালেন বলুন? শুধু করোনা দায়ী? একের পর এক, মানে কোথায় ছিল 2018? আমি যে কথা বলেছি 2018 8.2, আর 2021 ফার্স্ট 2020-21 ফার্স্ট কোয়ার্টারে -23.9%, মানে 24% নেগেটিভ জিডিপি। ভারতবর্ষকে কোথায় নিয়ে দাঁড় করেছেন বলুন তো? আমি শুধু আপনাদের কয়েকটা কথাই শুধু মনে করিয়ে দিতে চাই। আসলে এই যে জিডিপির কথা আমি বলছি, কেন বলছি? এর ইম্প্যাক্টটা কি? এই অবস্থাটাকে কিন্তু কিছুটা সামাল দেওয়া যেত। আজকে নির্মলা সীতারামন এই যে হাত তুলে দিয়েছেন, তার কারণটা কি? কারণ হচ্ছে রাষ্ট্রের মধ্যে যদি কখনো একটা এরকম বিপর্যয় আসে, সেই বিপর্যয় মোকাবিলা করার জন্য রিজার্ভ ব্যাংক একটা এমার্জেন্সি ফান্ড রাখে। সেই এমার্জেন্সি ফান্ডে সেখান থেকে টাকাটা দিয়ে তখন ওই বিপর্যয়টাকে মোকাবিলা করা হয়। ফলে সেই জায়গাটা সর্বনাশ করেছেন নরেন্দ্র মোদী। করোনার বহু আগেই সেই রিজার্ভ ফান্ড থেকে 1,76,000 কোটি টাকা উনি তুলে দিয়েছেন। আজ জিএসটি দিতে পারছে না, রাজ্যগুলো ঢুকছে। রাজ্যগুলো চলবে কি করে? আমি এই যে জিডিপির কথা বলছি, জিডিপির কথা বলছি এই কারণে, জিডিপির সাথে কে রিলেটেড? কলকারখানা। কলকারখানাগুলো যেগুলো বন্ধ হয়েছে সেগুলো আর খুলবে? সেগুলো আর খুলবে তো? কোটি কোটি শ্রমিক কর্মচ্যুত হয়েছে, যারা কর্মচ্যুত হলেন তারা আবার তাদের কাজ ফিরে পাবে তো? 50 বছরের মধ্যে যে হাইয়েস্ট বেকারি হলো, একটা বেকার যুবককে আবার নতুন করে কর্মসংস্থানের ব্যবস্থা করা যাবে তো? আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার বোন, আমার কাকা, আমার প্রতিবেশী যারা চাকরি বাকরি করছেন, এই যদি জিডিপির অবস্থা হয়, মাসের শেষে তারা বেতন পাবেন তো? না তাদের বেতন অর্ধেক করে দেওয়া হবে? তারা তাদের প্রভিডেন্ট ফান্ডে হাত পড়বে না তো? নতুন কলকারখানা স্থাপন তো দূরের কথা। অর্থাৎ যার সাথে সমস্ত জীবনটা, নগর জীবন বা গ্রাম্য জীবন, যার সাথে ভারতবর্ষের মানুষের জীবন মরণ সমস্যা, সেই জিডিপি যখন নেগেটিভ, তখন ভারতবর্ষের মানুষ গিয়ে কোথায় দাঁড়াবে বলতে পারেন? ভারতবর্ষ আগামী দিনে দেউলিয়া হয়ে যাবে কিনা, আজকে সেই প্রশ্ন সামনে এসে দাঁড়িয়েছে।
যদি ইমিডিয়েট মন্ত্রিসভা কোনো ব্যবস্থা না নেয়। মোদী কথায় কথায় রাত 8টায় ভাষণ দেন, এক ভাষণে বলে দিলেন কালকের থেকে কাগজ 500 টাকা আর 1000 টাকার নোট কাগজ একটু ভালো ভালো। একবার উনি রাত্রিবেলা বলে দিলেন হঠাৎ তাড়াহুড়ো করে জিএসটি আর তার পরিণাম হচ্ছে। কে বলেছিল কে বলেছিল এক দেশ এক ট্যাক্স? 15টা ট্যাক্স 16টা ট্যাক্সকে আপনি তুলে দিলেন। রাজ্য তো তার ভ্যাট আদায় করতে পারত। রাজ্যগুলোকে বললেন তোমরা কোনো ট্যাক্স আদায় করবে না, কেন্দ্রীয় সরকার ট্যাক্স আদায় করবে, তোমাদের প্রাপ্য অংশ তোমরা পাবে। আজকে দিতে পারছেন না, রাজ্যগুলো কোথায় যাবে? রাজ্যের বেকার, রাজ্যের কৃষক, রাজ্যের শ্রমিক, রাজ্যের যুব, রাজ্যের ছাত্র, তাদের ভবিষ্যৎটা কোন দিকে যাবে? এই কথাগুলো আপনাদের বোঝাবার জন্য আজকে আমি নাম দিয়েছি অ্যাক্ট অফ গড। এর কোনোটাই অ্যাক্ট অফ গড না। হ্যাঁ, বিপর্যয় আসতে পারে, প্যান্ডামিক আসতে পারে, প্যান্ডামিকের জন্য অর্থনীতি স্তব্ধ হতে পারে কিছুদিন, কিন্তু কোনো পরিকল্পনা ছাড়া যে লকডাউন ঘোষণা করা হলো তার ফলটা কি হলো? লকডাউন ঘোষণা করলেন, কমাতে পারলেন? করোনা কমলো না? করোনা গতকাল 84,000, কোনো কিছুই কন্ট্রোলের মধ্যে আর আপনার নেই। আপনি শিল্পকে স্বাভাবিক জায়গা ফিরিয়ে দিতে পারছেন না, আপনি পরিষেবাকে স্বাভাবিক জায়গায় ফিরিয়ে দিতে পারছেন না। আর আমরা যখন এই কথাগুলো বলছি, আমরা ইউটিউবের মাধ্যমে মানুষকে সচেতন করতে চাইছি যে কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। বলুন, ভারতবর্ষ আগামী দিনে বাঁচবে কি বাঁচবে না? ভারতবর্ষের মানুষ খেতে পাবে কি পাবে না? ভারতবর্ষ দেউলিয়া হবে কি হবে না? এই জায়গায় এসে যখন আমরা দাঁড়িয়েছি, আমরা ইউটিউবের মাধ্যমে, অন্তত আমি আমার ইউটিউব চ্যানেলে চেষ্টা করি মানুষকে সচেতন করার। আপনারা এটা শুনে আপনারা একবার ভাববেন, এই কথাগুলো বলা উচিত ছিল কার? ভারতবর্ষের বড় বড় মিডিয়াগুলো, আজকে যারা গদি মিডিয়ায় পরিণত হয়েছে। কোনটা বেশি? আমার ছেলের চাকরির দরকার, আমার স্বামীর চাকরি চলে গেল, কলকারখানাগুলো বন্ধ হয়ে গেল, কোটি কোটি শ্রমিক বেকার হলো, রাজ্যের হাতে পয়সা নেই, স্কুল কি করে চলবে, কলেজ কি করে চলবে, স্বাস্থ্য দপ্তর কি করে চলবে, পূর্ত দপ্তর কি করে চলবে? এগুলো ইম্পর্টেন্ট নয়? এগুলো নিয়ে আলোচনা করা যাবে না টিভিতে? কোনো বড় চ্যানেল এগুলো নিয়ে বিশেষ আলোচনা করে না। সারা দিন বসে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু খুব দুঃখজনক, আত্মহত্যা করেছেন কি না করেছেন সিবিআই তদন্ত করছে, সিবিআই নিশ্চয়ই বলবে, সিবিআই তদন্ত সিবিআই করবে, সুপ্রিম কোর্ট উপরে আছে, সব ঠিক আছে। কিন্তু টিভি চ্যানেলগুলো লক্ষ্য করবেন, বড় বড় গদি মিডিয়া, বড় বড় চ্যানেল যারা, তারা সারাক্ষণ রিয়া চক্রবর্তী কি করছেন, রিয়া চক্রবর্তী খেলো, রিয়া চক্রবর্তী ঘুমালো, রিয়াকে সিবিআই ডাকলো, রিয়াকে আবার ছেড়ে দিল, এবার রিয়াকে আবার ডাকবে, রিয়া কবে বিদেশ গেছিল, রিয়ার বোনের নাম কি, রিয়ার বাবা কি করে, রিয়ার বাবাকে কে ডেকেছে, ইত্যাদি ইত্যাদি। এই নিয়ে সারাক্ষণ টিভি চ্যানেলগুলো, আর রিয়ার সব বিভিন্ন ধরনের ছবি। কি হচ্ছে নাকি আমি জানি না, মিডিয়া ট্রায়াল হচ্ছে কিনা, কিন্তু রিয়া চক্রবর্তীর খবরে, রিয়া চক্রবর্তীর থেকে নিশ্চয়ই সিবিআই তদন্ত করছে, কোনটা সত্যি কোনটা মিথ্যা, আত্মহত্যা করেছে কি করেনি এটা বার করবে সিবিআই, তার কাজ সে করুক। কিন্তু চ্যানেলে জিডিপি -23.9, যার সাথে মানুষের রুটি রুজি বেঁচে থাকা নির্ভর করছে, আমার বাড়ির ছেলেটা চাকরি পাবে কিনা তা নির্ভর করছে, আমার বাবা মাসের শেষে মায়নাটা আনতে পারবে কিনা তা নির্ভর করছে, যার উপর আমার ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে, সমাজের ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে, তা নিয়ে টিভিতে আলোচনা হবে না। যখন রিয়া চক্রবর্তী থাকে না, তখন দেখবেন আর একটা খেলা শুরু হয়েছে। চীনের সীমান্তে কোথায় কেউ নড়াচড়া করলো, ভারতের 20 জন শহীদ হয়েছেন, তাদের প্রতি স্যালুট জানিয়ে বলছি। ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছেন 1 ইঞ্চি, আমার সীমানার 1 ইঞ্চির মধ্যেও চীন ঢোকেনি। ভালো কথা, চীন যদি ঢোকেনি তাহলে 20 জন মারা গেল কি করে? এই প্রশ্নের উত্তর কেউ চাইছে না।
ভারতবর্ষের এবং চীনের লাইন অফ কন্ট্রোলে ভারতবর্ষের সেনারা কোথায় কোথায় আছে ইত্যাদি, এই বিষয়গুলো দেখবেন। এই বিষয়গুলো এত বেশি গুরুত্ব পাচ্ছে, টিভি চ্যানেলে এই বিষয়গুলো দিয়ে একটা দেশাত্মবোধের সেন্টিমেন্ট তৈরি করার চেষ্টা হচ্ছে। ভারতবর্ষের যখন এই দুঃখ দারিদ্র, এই অনাহার জনিত একটা পরিস্থিতির সামনে ভারতবর্ষ দাঁড়িয়ে, প্রধানমন্ত্রী চুপ, পীযূষ গোয়েল চুপ, অর্থমন্ত্রী অ্যাক্ট অফ গড বলে আর কোনো কথা বলছেন না। আমরা তো ভেবেছিলাম প্রধানমন্ত্রী কিছু বলবেন। প্রধানমন্ত্রী কি বলছেন? প্রধানমন্ত্রী কি করছেন? ভারতের যখন সংকট এত গভীরে, ভারতবর্ষের আগামী দিন একটা অন্ধকারের সামনে যখন দাঁড়িয়ে আছে, আমরা ভেবেছি ভারতবর্ষের প্রধানমন্ত্রী সামনে এসে বলবেন চিন্তার কিছু নেই, আমরা এই নতুন পথ নিচ্ছি, যদি আবার ভারতকে ঘুরে দাঁড় করাবো। আমরা যখন এগুলো ভাবছি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী তখন ময়ূর নিয়ে খেলছেন। ময়ূর নিয়ে খেলছেন, ময়ূরকে খাবার দিচ্ছেন। মন কি বাত, মোদী সাহেব আজ আর আপনার কথা কেউ শুনতে চায় না। আপনি মন কি বাত বলেন, আজ ভারতবর্ষের মানুষের মন কি বাত আপনাকে শুনতে হবে। আর আপনার মন কি বাত মানুষ শুনতে চায় না বলে 10 লাখ ডিসলাইক করেছে। আপনাকে বোঝার কিন্তু এখন সময় হয়েছে, আপনার বোঝার সময় হয়েছে। ভারতবর্ষের মানুষ কিন্তু আস্তে আস্তে জেগে উঠছে। আমি ভারতবর্ষের সমস্ত মানুষকে, বাংলার সমস্ত মানুষকে দল মত নির্বিশেষে, আরে মমতা ব্যানার্জিকে গালাগাল দিচ্ছেন, গালাগাল দিচ্ছেন দিন, একমাত্র ভদ্র মহিলা, একমাত্র মুখ্যমন্ত্রী নিজের চেষ্টায়, নিজের বুদ্ধির জোরে মন্ত্রিসভাকে নিয়ে এই এত বড় করোনার আবহে বাংলাকে আস্তে 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 এগিয়ে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, বাংলা করোনাতেও একটা জায়গায় রেস্ট্রেইন করে ফেলেছে। করোনাতেও একটা জায়গায় বাংলা কিন্তু অনেকটা কনসেন্ট্রেট করে ফেলেছে, অনেকটা কন্ট্রোল করে ফেলেছে সিচুয়েশন। সারা ভারতবর্ষে করোনা হচ্ছে, পশ্চিমবাংলা হচ্ছে, কিন্তু পশ্চিমবাংলায় সেই সংখ্যাটাকে উনি একটা জায়গায় বেঁধে রাখার চেষ্টা করছেন। মমতা ব্যানার্জি সমালোচনা করছেন, যারা করছেন তাদের শুধু বলবো, সেই রাজনৈতিক দলগুলোকে বলবো, আগে আপনি বাঁচবেন, তারপর আপনার দল। আমি বাঁচবো, তারপর আমার দল। যত দল আছেন, যত দল মত নির্বিশেষে আপনারা সবাই মিলে কেন্দ্রীয় সরকারের এই নীরবতার বিরুদ্ধে, অর্থনৈতিক সংকটে কেন্দ্রীয় সরকারের এই নীরবতার বিরুদ্ধে, ভারতবর্ষ আগামী দিনে প্রশান্ত মহাসাগরে তলিয়ে যাবে কি যাবে না তা চিন্তা করে ভারতবর্ষের সরকারের বিরুদ্ধে আপনারা আপনাদের মতামত, যারা পার্লামেন্টে আছেন পার্লামেন্টের মধ্যে দিন, যারা বাইরে আছেন সংসদীয় গণতন্ত্রের রীতি মেনে আপনারা সবাই মিলে প্রতিবাদ করুন একসাথে। ভারতবর্ষ বাঁচবে কি বাঁচবে না। মোদী সাহেব মন কি বাত বলছেন, দেশের এই দুরবস্থা মোদী সাহেব কি বলছেন? মোদী সাহেব মন কি বাতে বলছেন, তো আমার বলতে খুব খারাপ লাগে, উনি মন কি বাতে বলছেন ভারতে কত রকম কুকুর আছে, দেশীয় কুকুর, কুত্তা, যে দেশীয় কুত্তা এখন পুষতে হবে। দেশের কুকুর, 4 রকমের কুকুর আছে, কুকুরের গুণাবলী, আমি তো অবাক হয়ে যাই। আবার মাঝে মাঝে রবীন্দ্রনাথের কথা বলছেন, যে রবীন্দ্রনাথ খেলার মাধ্যমে শিক্ষা। বাপরে বাপ, কে বলছে? নরেন্দ্র মোদী। আমি জানি না রবীন্দ্রনাথের উনি কটা গল্প পড়েছেন, আমার জানা নেই, আমি সেই ধৃষ্টতা দেখাতেও চাই না। তবে এটা আমি নিশ্চিত যে উনি রবীন্দ্রনাথের খুব বেশি কিছু পড়েননি। সেক্রেটারির লেখা হয়তো উনি পড়ছেন, কিন্তু বলুন তো, সত্যি কথা বলুন। হ্যাঁ, নিশ্চয়ই শিক্ষার কথা আপনি বলবেন, কুকুরের কথা বলবেন, কুকুর, দেশীয় কুকুর, 4 রকমের কুকুর, ই কুত্তা কা এ গুণ হয়, এ কুত্তা কা এ গুণ হয়, এ কুত্তা কা এ গুণ হয়, এইটা কুকুরের বিষয়ে আলোচনা করার সময় এটা? আপনি যা করছেন, একদিকে ময়ূর নিয়ে খেলছেন, আর মন কি বাতে একদিকে ময়ূরকে নিয়ে খেলছেন, ময়ূরকে খাওয়াচ্ছেন, আর মন কি বাতে কুকুরের বিভিন্ন ধরন বিশ্লেষণ করছেন। যখন ভারতবর্ষের অর্থনীতিতে আপনার অর্থমন্ত্রী হাত তুলে দিয়েছে, ভারতবর্ষের রিজার্ভ ব্যাংক কোনো পথ খুঁজে পাচ্ছে না যে কি করে ভারতবর্ষের ব্যাংকিং সিস্টেমটাকে বাঁচাবে। 2.25 লক্ষ কোটি টাকা কি করে জিএসটি দেবে, 3 লক্ষ কোটি টাকা দিয়ে ব্যাংককে কেমন করে বাঁচানো যাবে। ফ্রড, 2 লক্ষ কোটি টাকা শুধু ফ্রড হয়েছে কারেন্ট ফিনান্সিয়াল ইয়ারে। সেখান থেকে যখন মুক্তি খুঁজছে,
আর আপনি তখন কুকুরের কত রকম কুকুর, তার কি কি দেশীয় কুকুর পাললে পরে কি হয়, এরা অনেক কাজে দেবে। ইজ ইট দ্য প্রপার টাইম? আমি জানতে চাই, বাংলার মানুষ আপনারা একবার ভাবুন, আপনারা একবার প্রশ্ন করুন, এই কেমন প্রধানমন্ত্রী? দেশ যখন জ্বলছে, অর্থনৈতিক সংকটে ডুবে যাচ্ছে, তখন প্রধানমন্ত্রীর মুখ বন্ধ। আমি জানি না, আমার এখন একটা কথা মনে পড়ছে, রোম যখন জ্বলছিল তখন নীরব বেহালা বাজাচ্ছিল। আমি জানি না, এই মোদী সাহেব একদিন বলেছিলেন করোনা যখন প্রথম লকডাউন করে, তার কিছুদিন বাদেই হঠাৎ করে আপনি বললেন থালি বাজাও, ভারতবর্ষের মানুষ থালি বাজাও, থালি বাজিয়েছিল, করোনা কমে। হঠাৎ করে একদিন আবার রাত্রিবেলা আপনি ঘোষণা করলেন আমি তো দীপ জ্বালানো চাই, দীপ জ্বালাও। সারা ভারতবর্ষের মানুষ দীপ জ্বালিয়েছিল। আর আজকে অর্থনীতির এই গভীর সংকটে দাঁড়িয়ে আমার আশঙ্কা হয় যে একদিন আপনি হয়তো রাত 12টার সময় ঘোষণা করবেন যে ভারতবর্ষের অর্থনীতির ঘুম চিরদিনের মতো, ভারতবর্ষের অর্থনীতি চিরদিনের মতো ঘুমিয়ে পড়েছে। হে ভারতবাসী, তোমরা এখন সবাই ছাদে উঠে সেই করুণ বেহালার সুরটা তুমি বাজিয়ে দাও। আমি জানি না আপনি এটা ঘোষণা করবেন কিনা। সবাইকে বলছি, আগামী দিনে এক কঠিন সময় আসছে, সেই সময়ের জন্য তৈরি থাকুন। মনে মনে এর বিরুদ্ধে একটা মানসিকতা সংগ্রহ করুন, প্রতিবাদের মানসিকতা। এটা আপনাদের মধ্যে জাগ্রত হোক, ইরেসপেক্টিভ অফ অল পলিটিক্যাল পার্টিস। সমস্ত দল মত নির্বিশেষে ভারতের এই অর্থনৈতিক সংকট থেকে কি করে বেরোনো যাবে, আপনারা সবাই মিলে ভাবুন, সরকারের উপর চাপ সৃষ্টি করুন সংসদীয় গণতন্ত্রের রীতি মেনে। এই কথা বলে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আগামী শুক্রবার আবার আপনাদের সাথে দেখা হবে। নমস্কার।